ঠিক আছে চলো। তোমরা ওই কি বলে 15টা করতে গিয়ে অসুবিধা হচ্ছিল? অসুবিধা হয়েছে? আচ্ছা শোনো, একটা যৌগ বাদামি বলয় FeH2O (5) আর NO থার্ড ব্র্যাকেট বাইরে কি আছে এসব। এই যৌগের Fe এর জারণ স্তর বার করতে হবে। তোমাদের বইয়ে কিন্তু NOটা 0 দেওয়া আছে, দেখো মডিফাইড বইয়ে তাহলে +1 দেওয়া আছে। মডিফাইড বইয়ে +1 দেওয়া আছে কি? হ্যাঁ, কোনো বইয়ে NOটা 0 দেওয়া আছে, কিন্তু ওটা অ্যাকচুয়ালি +1ই হবে। হ্যাঁ, +1ই হবে। আমি সেই জায়গাটা দেখেই তোমাদের 0 বলেছিলাম, বাট ওটাকে তাহলে ক্লিয়ার করে নাও, ওটা +1 করে নাও। ওকে, +1 করে নাও। x plus 0 into 5 plus +1 equals to এটা +2 হবে, এটা -2 হবে, তাই তো? তাহলে ইকুয়ালস টু কি হবে? +2। তাহলে x equals to 1 হচ্ছে 1। তাহলে Fe টা জারণ স্তর, Fe জারণ স্তর কত হবে? +1 স্টেটে আছে। ঠিক আছে না? আমাকে 9টা 15 বাজলে নক করে দেবে তাড়াতাড়ি। হ্যাঁ, যোগ দিচ্ছ? হ্যাঁ বলো 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 বলো, যোগটা বলো। NH4 K3, আচ্ছা K3 থার্ড ব্র্যাকেট FeCN (5) NO থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এই জায়গাতে 3K প্লাস FeCN (5) NO থার্ড ব্র্যাকেট। এটা তাহলে কি হবে বলো তো? 3 মাইনাস। তাহলে এটা x -5 plus 1 equals to 3 minus। তাহলে এদিকে -4, ওদিকে গেলে +4 হলে কি হবে? Fe +1, বাট এটা +2 হতে পারবো না। দেখো উত্তর +2 আছে, ওই যে এখানে। তাহলে এনো কি? ওইটাই তো বলছি কথাটা। ওটা কোনো ক্ষেত্রে 0, কোনো ক্ষেত্রে +1 হচ্ছে। হ্যাঁ, তাহলে এটা 0 করতে হবে। 0 করলে কি হলো? এই -5টা ওপারে গেলে +5, তাহলে এটা হবে +2। তাহলে Fe এখানে +2। আর কোথাও আছে চেঞ্জ? আর কোথাও চেঞ্জ পেয়েছো? বলো, চেঞ্জ পেলে বলো, আমি ক্লিয়ার করে দিচ্ছি। বলো। Na4 থার্ড ব্র্যাকেট FeCN (5) NO ফার্স্ট ব্র্যাকেট। ও আরো চলবে? ও NOS, আচ্ছা ঠিক আছে। এখানে আবার +1, এখানে আবার +1। দেখো 4 Na প্লাস FeCN (5). দেখো NO হচ্ছে +1 আর সালফার হচ্ছে -2। তাহলে এই NOS থার্ড ব্র্যাকেট 4 মাইনাস, এটা x -5, এটা +1 দাও, এটা -2 দাও, ইকুয়ালস টু -4 দাও। তাহলে x ইকুয়ালস টু -5 আর -2 -7, -7 একটা প্লাস 6, ওই পারে গেলে
প্লাস 6 হবে আর এটা সমান সমান প্লাস 2 হবে, ঠিক আছে? তাহলে এখানে Fe প্লাস 2 আছে। আচ্ছা শোনো, আমি তোমাদেরকে লিগ্যান্ড পড়াবো, এখানে কেন প্লাস 1টা বেশি দেখা যাচ্ছে, মাঝে মাঝে আবার 0 দেখা যাচ্ছে। কোনো ক্ষেত্রে আমাকে বলতে হচ্ছে যে স্যার 0 বেশি হচ্ছে, কোনো ক্ষেত্রে বলতে হচ্ছে প্লাস 1টা বেশি হচ্ছে। কিন্তু এনও যখন দেখবো যে এনওটা লিগ্যান্ড রূপে কিন্তু সাধারণত ক্যাটায়নিকই, তোমাদেরকে বই খুলে আমি দেখাচ্ছি একটু পরে। এনওটা ক্যাটায়নিক লিগ্যান্ড, ক্যাটায়নিক লিগ্যান্ডও কিন্তু এনও বেসিক্যালি ক্যাটায়নিক লিগ্যান্ড। ক্যাটায়নিক লিগ্যান্ড হলে তো প্লাস 1ই দেখানোর কথা বা দেখাবে, তো প্লাস 1ই দেখানো উচিত এদের, ওই জন্য প্লাস 1টাও দেখায়। কোনো একটা দুটোতে 0 দেখাচ্ছে বা হয়তো মনে হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে একটা দুটোতে প্লাস 1 দেখাচ্ছে, ঠিক আছে? আমি ক্লিয়ার করছি ওটা। বলো এলআই থার্ড ব্র্যাকেট, হ্যাঁ এল H4, আচ্ছা এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা হ্যাঁ অ্যালুমিনিয়াম হাইড্রাইড, কাজে হাইড্রোজেন -1 ফর্মে আছে। তাহলে Li প্লাস প্লাস Li এর কিছু সংখ্যা আছে কি Li3 বা Li2 কিচ্ছু নাই, AlH4 থার্ড ব্র্যাকেট মাইনাস, তাহলে এটাকে x ধরো, x -4 ইকুয়ালস টু -1, তাহলে প্লাস 3 চলে যাবে, তাহলে x ইকুয়ালস টু প্লাস 3। এটা হ্যাঁ হাইড্রোজেন -1, হাইড্রাইড ফর্মে -1, হাইড্রাইড ফর্মে -1, হাইড্রাইড ফর্মে অলওয়েজ -1। আচ্ছা শোনো, আজকে যেটা করাবো সেটা হচ্ছে যে কোঅর্ডিনেশন যৌগের প্রকারভেদ, কোঅর্ডিনেশন কম্পাউন্ডস কি কি রকমের হয়। তো লিগ্যান্ডের প্রকৃতির ভিত্তিতে কোঅর্ডিনেশন কম্পাউন্ডস 2 রকম প্রধানত। একটা হচ্ছে হোমোলেপটিক কমপ্লেক্স আর একটা হচ্ছে হেটারোলেপটিক কমপ্লেক্স। হোমোলেপটিক কমপ্লেক্স যেসব জটিল যৌগে কোঅর্ডিনেশন স্তরে কেন্দ্রীয় ধাতুর সাথে যুক্ত লিগ্যান্ড গুলো সব একই, তারা হচ্ছে হোমোলেপটিক। যেমন ধরো PtCl4 থার্ড ব্র্যাকেট, মাথার উপরে 2 প্লাস বা 2 মাইনাস যাই হোক না কেন, এখানে লিগ্যান্ড কি আছে বলো, Cl। যেমন ধরো CONH3 হোল 6 থার্ড ব্র্যাকেট, যাই হোক প্লাস মাইনাস কিছু একটা, আমি ওগুলো নিয়ে বলছি না, কিন্তু লিগ্যান্ড যটা আছে সবগুলো যদি একই হয় তাহলে সেটা হোমোলেপটিক। লেপটিক মানে হচ্ছে একই জিনিস জড়িয়ে থাকা। আর হেটারোলেপটিকটা কি, আলাদা কিছু, আলাদা কিছু যৌগ যদি আলাদা কিছু বা 2 বা 3 রকমের যদি লিগ্যান্ড কেন্দ্রীয় ধাতুর সাথে লেগে থাকে তখন সেটাকে বলবো হেটারোলেপটিক কমপ্লেক্স। যেমন CONH3 হোল 4 Cl, যেমন এর আগে তোমরা একটা বললে কি ছিল ওটা জানো, FeH2O হোল 4 NOS, এরকম কিছু একটা বললে না আমাকে। যাই হোক, তাহলে এখানে কি Feর সাথে যে লিগ্যান্ড আছে, লিগ্যান্ড কয় রকমের বলো, 3 রকমের লিগ্যান্ড আছে। তো এদের ডিফারেন্ট যদি ভ্যারিয়েন্ট পাওয়া যায় তখন সেটা হেটারো। হেটারো মানে ভিন্ন, আর হোমো মানে হচ্ছে একই। তাহলে একই লিগ্যান্ড থাকলে হোমোলেপটিক, আর ভিন্ন ভিন্ন থাকলে হেটারোলেপটিক। ওকে, ঠিক আছে। তো এটা হচ্ছে লিগ্যান্ডের প্রকৃতি, মানে লিগ্যান্ড কটা আছে সেটার ভিত্তিতে, কটা বলছি কি কি বা কি রকম কত রকম আছে সেটার ভিত্তিতে আমরা এটা একটা শ্রেণীবিভাগ পেলাম। আর একটা হচ্ছে তাদের পারফেক্টনেসের উপর ভিত্তি করে কমপ্লেক্স মানে জটিল যৌগ 2 প্রকার। একটা হচ্ছে পারফেক্ট কমপ্লেক্স, আর একটা হচ্ছে ইমপারফেক্ট কমপ্লেক্স। দেখো পারফেক্ট কমপ্লেক্স
আর একটা ইমপারফেক্ট কমপ্লেক্স। কারা এরা? যে কোনো যৌগ পারফেক্ট যদি হয় তাহলে তার জটিল আয়নটা কখনোই ভাঙবে না। কিরকম স্যার? ধরো K3CuCN4 এই যে যৌগটা, এই যৌগটাকে যদি আমরা ভাঙি প্রথমত তাহলে কি পাবো? 3K প্লাস প্লাস CuCN4 কি পাবো বলো? 3 মাইনাস, তাই না? এবার ইন কেস আমি এটাকে কোনো একটা হয়তো কিছু দিয়ে চেষ্টা করছি ভেঙে দেওয়ার, এটাকে না, এটাকে ধরো কিছু একটা দিয়ে ভাঙার চেষ্টা করছি। H2S পাস করলাম, H2S পাস করলাম। কপার কিন্তু সালফারকে পেলেই কপার সালফাইড অধক্ষেপ ফেলে দেয়। তো এখানেও একটু লোভ দেখিয়ে দেখি যদি CuS এর অধক্ষেপ পাওয়া যায়, কিন্তু দেখা গেল CuS এর কোনো অধক্ষেপ পড়লো না। তার মানে কি বুঝলাম? এই অংশটা কখনোই কি বিয়োজিত হবে না, এই অংশটা কখনোই আয়নে ভাঙবে না। যদি সেটা ইমপারফেক্ট হয় তাহলে কিন্তু সে আবার ভাঙবে। একটা এক্সাম্পল দেখিয়ে দিই যে K2 বা K4 CdCN4 থার্ড ব্র্যাকেট, এই যে যৌগটা, এই যৌগটা যদি আয়নে ভাঙে তাহলে 4K প্লাস প্লাস CdCN4 4 মাইনাস। ঠিক আছে? K4 হবে না, K2 যে হবে CD2 প্লাস, দাঁড়াও, -2 -4 2 মাইনাস, তখন হচ্ছে x -4 -2। আচ্ছা, এটা 2 হবে, হ্যাঁ 2 হবে। তাহলে 2K প্লাস, তাহলে এটা কি হলো বলো তো? 2 মাইনাস। এবার ইন কেস আমি এটাকে দেখতে চাইছি, চেক করতে চাইছি যে এর মধ্যে যে আছে ক্যাডমিয়াম বা সায়ানাইড, এরা কি ভেঙে যাচ্ছে কিনা। এবার এটার মধ্যে আমি কি চালনা করলাম বলতো? H2S। কেন? কারণ এক্ষেত্রেও ক্যাডমিয়ামও যদি সালফারকে পায় তাহলে তার সাথে বিক্রিয়া করে ক্যাডমিয়াম সালফাইডের অধক্ষেপ ফেলবে। তো দেখা গেল কি এর সাথে বিক্রিয়া করে হঠাৎ করে দেখছি কি ক্যাডমিয়াম সালফাইডের PPT পাওয়া গেল। তার মানে বুঝে গেলাম যে ক্যাডমিয়ামটা কিন্তু CD2 প্লাস আয়নে ছিল এবং সেটা ভেঙেও গেল। আমরা জারণ স্তর বের করেছিলাম, মানে ও কি স্টেটে আছে সেটা শুধু জানার জন্য ওটা বার করেছিলাম, কিন্তু ওই স্টেটে ও যে আলাদা হয়ে বেরিয়েও যাবে সেটা যদি হয়ে যায় তাহলে এই যৌগটা ইমপারফেক্ট। তবে কি স্যার থেকে জটিল যৌগ বলবো না? হ্যাঁ বলবো, কিন্তু কি রকম যৌগ? ইমপারফেক্ট যৌগ। কারণ পারফেক্ট মানেই আমরা বুঝে গেছিলাম যে এই অংশটা কখনো ভাঙতে পারে না। বুঝতে পারলাম? তাহলে পারফেক্ট কমপ্লেক্স তারাই হবে যেসব যৌগে ওই কোঅর্ডিনেশন লেয়ারে থাকা লিগ্যান্ড কিংবা ধাতুগুলো কখনো আয়নে ভাঙতে পারে না। আর তার সাথে এটা 4Cn মাইনাসে ভেঙে আছে। ওকে, তাহলে CD2 প্লাস আর এই যে 4Cn মাইনাসে ভেঙে আছে। এটা হচ্ছে পারফেক্ট আর ইমপারফেক্টের সংজ্ঞা বা গল্প। তো যেহেতু CDS এর অধক্ষেপ পড়ে যায় হলুদ কালার খুব সম্ভবত, তাহলে এই জন্য এই যৌগটাকে আমরা ইমপারফেক্ট যৌগ বলবো। আর পারফেক্ট যৌগগুলো সাধারণত তৈরি করা যাবে না, সাধারণত, মানে ও তৈরি হয়ে আছে কোনো না কোনো জায়গা থেকে তৈরি হয়ে আছে। কিন্তু ইমপারফেক্ট যৌগগুলো এগুলোকে কি করা যায়? সিনথেসিস করা যায়। এই জন্যই তো এগুলো যে কমপ্লেক্স আয়নটা, সেই কমপ্লেক্স আয়নটা ভেঙে যেতে পারে। বুঝতে পারছো? চলো টুকে নাও আর আমি নেক্সট ভাগটা করাচ্ছি। এবার কেন্দ্রীয় ধাতব পরমাণুর সংখ্যার ভিত্তিতে কমপ্লেক্স দুই রকমের। একটা হচ্ছে হোমোনিউক্লিয়ার আর একটা হচ্ছে পলিনিউক্লিয়ার। ঠিক আছে?
নামগুলো তোমাদের বই খুব সম্ভবত এক্সট্রা আছে নাকি, ঠিক আছে। হোমোনিউক্লিয়ার কোঅর্ডিনেশন কম্পাউন্ডে কেন্দ্রীয় ধাতব মৌলের সংখ্যার ভিত্তিতে দুই প্রকার, একটা হচ্ছে হোমো নিউক্লিয়ার কমপ্লেক্স আর একটা হচ্ছে হেটারো নিউক্লিয়ার কমপ্লেক্স। হোমো নিউক্লিয়ার কমপ্লেক্স আর একটা কি বললাম, হেটারো, হ্যাঁ পলি হেটারো নিউক্লিয়ার, তবে ওই হেটারো নিউক্লিয়ার আছে লিখে নাও, হেটারো নিউক্লিয়ার কমপ্লেক্স। হোমো নিউক্লিয়ার কমপ্লেক্সটা কি, যেসব কোঅর্ডিনেশন কম্পাউন্ডে কেন্দ্রীয় ধাতুর সংখ্যা একটাই থাকবে তারা হচ্ছে পলি। তাহলে আমরা এতক্ষণ যা যা শিখলাম বা শিখেছি যে যৌগগুলো নিয়ে, সেই যৌগগুলোই হচ্ছে হোমো নিউক্লিয়ার। CONH3 বা Cl এরকম কিছু একটা শিখছি, বা হয়তো K4FeCl6, এগুলো হচ্ছে সবই কি এগুলো হোমো নিউক্লিয়ার, কারণ একটাই মাত্র কেন্দ্রীয় ধাতব পরমাণু আছে, তাই না? আর যদি দুই রকম থাকে, দেখো যেমন ধরো CO এখানে NH, হয়তো এখানে NO2 এরকম কিছু একটা আছে, আর এর সাথে CONH2 কিছু একটা আছে, এইখানে CNH2 কিছু একটা আছে, হ্যাঁ, বা NHNH2 আছে। তার মানে কি কেন্দ্রীয় ধাতুর সংখ্যা কটা? দুটা। তখন এক্ষেত্রে এই কমপ্লেক্স গুলোকে বলা হবে হেটারোনিউক্লিয়ার। তোমাদেরকে এর আগের দিন বলেছিলাম যে একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডে একটাই ধাতু থাকে স্বাভাবিক, তবে দুটা তিনটা থাকতে পারে, ওগুলো এক্সট্রা একটা ব্যাপার আর কি। হ্যাঁ, তোমাদের আপাতত এগুলোই বেশি আছে, মানে এগুলো বেশি আছে না, এগুলোই আছে, ওটা চ্যাপ্টার জুড়ে এগুলোই আছে। কিন্তু জেনে রাখা ভালো, যদি দুটা থাকে তিনটা থাকে, বা দুটোই থাকে তিনটা থাকে না, তাহলে এদেরকে কি বলবো? তখন বলবো কি হেটারোনিউক্লিয়ার। হ্যাঁ, হেটারোনিউক্লিয়ার কমপ্লেক্স। ওকে, আরেকটা হয় ল্যাবাইল কমপ্লেক্স। ল্যাবাইল কমপ্লেক্স এরূপ যদি কোনো জটিল যৌগ, যেখানে জটিল আয়নটার সাথে কিছু একটা মিশিয়ে দিই, তাহলে লিগ্যান্ড গুলো প্রতিস্থাপিত হতে পারে, তখন সেটাকে বলবো কি ল্যাবাইল কমপ্লেক্স। কি বললাম, কি প্রতিস্থাপিত হতে পারে? লিগ্যান্ড গুলো প্রতিস্থাপিত হতে পারে। যেমন ধরো আমি এক্সাম্পল স্বরূপ বলছি, CuH2O5। সাপোজ ধরো এটা একটা কম্পাউন্ড ছিল, এবার এর মধ্যে কিছু একটা আমি দিলাম, NO2 বা কিছু একটা দিলাম, তো কি করলো, এ কি করতে পারে, এটাকে রিপ্লেস করে দিতে যদি পারে, তাহলে ধরো Cu হঠাৎ করে দেখলাম এখানে আর, তার মানে এই কমপ্লেক্সটা কি কমপ্লেক্স? ল্যাবাইল কমপ্লেক্স। যে কমপ্লেক্সে বা যে জটিল যৌগে কেন্দ্রীয় ধাতব পরমাণুর সঙ্গে যুক্ত লিগ্যান্ড গুলো কোনো গ্রুপ দ্বারা সহজেই প্রতিস্থাপিত হতে পারে, তাদেরকে ল্যাবাইল কমপ্লেক্স বলা হয়। এগুলো জেনে রাখাটা আমাদের দরকার। এক্সাম্পল স্বরূপ আমি দেখিয়ে দিলাম, যদি NO2 গ্রুপ কোনো রকম ভাবে প্রবেশ করানো যায়, তাহলে এই যদি প্রতিস্থাপিত হয়ে যায় এর দ্বারা, তাহলে এটাকে বলবো ল্যাবাইল কমপ্লেক্স। আর যদি না হয় তাহলে ল্যাবাইল কমপ্লেক্স না। ঠিক আছে, পারফেক্ট এক্সাম্পল গুলো তোমরা বই থেকে দেখবে, আমি শুধু তোমাদের ওভারভিউ করার সুন্দর একটা এক্সাম্পল দিয়ে হালকা পাতলা করে পড়িয়ে দিচ্ছি। পারফেক্ট এক্সাম্পল তোমরা বুঝতে না পারলে আমাকে বলবে কি হতে পারে, হ্যাঁ, সেগুলো আমি করে দিচ্ছি। এক্সাম্পল সুন্দর করে বইয়ে দেওয়া আছে, ঠিক আছে? আমি তো বললাম বইয়ে দেওয়া আছে, লেখো। কোনটা বলবো? ল্যাবাইল। লেখো, যেসব ল্যাবাইল কমপ্লেক্স সংখ্যা লিখে নাও, যেসব জটিল যৌগে কেন্দ্রীয় ধাতব পরমাণুর সঙ্গে যুক্ত লিগ্যান্ড গুলি যদি অন্য কোনো লিগ্যান্ড দ্বারা
যদি অন্য কোনো লিগ্যান্ড দ্বারা সহজেই প্রতিস্থাপিত হয় তাহলে সেটিকে ল্যাবাইল কমপ্লেক্স বলা হয়। পারফেক্ট আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এটা 4 করবে আর এখানে 4NH3 করবে, NH3, তাহলে NH3 কে NH3 দ্বারা সে রিপ্লেস হয়ে যায়, 4NH3, আর ওইটাকে হোল 4 করবে। হ্যাঁ, ওই একই জিনিস রাখতে, তোমরা যেহেতু চাইছো তো লিখিয়ে দিলাম পারফেক্টটা। CuH2 হোল 4 আছে, আর NH3 চারটা নিলে এ কিন্তু H2 দ্বারা রিপ্লেস হবে। এটা কিন্তু একদম পারফেক্ট এক্সাম্পল, এটা হয়। আর আমি আগেরটা শুধু বোঝানোর জন্য বললাম। বুঝা গেল? কিছু বলছো বলো। ওকে, চলো নেক্সট। লিগ্যান্ড এর শ্রেণীবিভাগ, পয়েন্ট করো। লিগ্যান্ড এর শ্রেণীবিভাগ। Classification of ligand. প্রত্যেকটার 2-1টা করে এক্সাম্পল আমি দিব, বাট বাকি এক্সাম্পলগুলো তোমাদেরকে ঘরে বসে সুন্দর করে পড়তে হবে। প্রবলেম হলে পরে তোমাকে জানাবে। ওকে, ক্লাসিফিকেশন অফ লিগ্যান্ডস। প্রথমত আমরা তো জানি লিগ্যান্ড কাকে বলে। লিগ্যান্ড হচ্ছে সেই সমস্ত পরমাণু বা পরমাণুপুঞ্জ যারা কিনা ক্যাটায়নিক ফর্মে কিংবা অ্যানায়নিক ফর্মে কিংবা প্রসম ফর্মে কেন্দ্রীয় ধাতুকে পরিপৃক্ত করে, গৌণ যোজ্যতাকে পরিপৃক্ত করে। মনে পড়ছে? সেগুলো হচ্ছে লিগ্যান্ড, যারা মিডিলের দিকে থাকে, মিডিলে থাকে। এবার লিগ্যান্ড এটা কয় রকমের হয়? আমরা এর আগের দিন বলছিলাম কালকে যে মনোডোনার হতে পারে, বাইডোনার হতে পারে, ট্রাইডোনার হতে পারে, টেট্রাডোনার হতে পারে, বাট দুটো বলেছিলাম, মনো আর বাইডো। তো লিগ্যান্ডের ক্লাসিফিকেশনটা যার ভিত্তিতে করা হয় সেটা হচ্ছে ডেন্টিসিটি। কি বলবো? ডেন্টিসিটি। হোয়াট ইজ দ্য ডেন্টিসিটি? ডেন্টিসিটি হলো কোন লিগ্যান্ডের কটা দাতা পরমাণু কেন্দ্রীয় ধাতুকে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করছে, সেইটা হচ্ছে তার ডেন্টিসিটি। কতগুলি দাতা পরমাণু তার কেন্দ্রীয় ধাতুকে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করার মাধ্যমে অসমযোজী বন্ধন গঠন করছে, সেই সংখ্যাটা হচ্ছে তার ডেন্টিসিটি। তাহলে ডেন্টিসিটি বুঝলাম, যটা দাতা পরমাণু থাকবে ছটাই, যটা দাতা পরমাণু থাকবে তটাই। এবার যদি সে একবারে দেয়, দুটা ধরো আছে কিন্তু একটা দিচ্ছে প্রথমত, কোনোভাবে আবার দ্বিতীয়টা দেবে, কিন্তু ওই মুহূর্তে একসঙ্গে দিচ্ছে না, কিন্তু সেই করেও দাতা কটা? একটাই। কিন্তু দুটোই আছে, দুটো একসাথে দিচ্ছে, তখন হয়ে যাবে কি দাতা পরমাণু দুটো, তখন ডেন্টিসিটি 2। তো ডেন্টিসিটির ভিত্তিতে তারপরে এটা বুঝে নিলাম, সোজা একটু শর্টকাট লিখে দিই, দাতা পরমাণুর সংখ্যা, এটা হচ্ছে ডেন্টিসিটি। আর এইটার ভিত্তিতে লিগ্যান্ডকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মনোডেন্টেড লিগ্যান্ড, একটা হচ্ছে বাইডেন্টেড লিগ্যান্ড, একটা হচ্ছে ট্রাইডেন্টেড লিগ্যান্ড, নাম্বার 4 হচ্ছে টেট্রাডেন্টেড, নাম্বার 5 হচ্ছে পেন্টাডেন্টেড, নাম্বার 6 হচ্ছে হেক্সাডেন্টেড। আচ্ছা, ঠিক আছে। আরো তুমি নিজে নিজে কিন্তু ডেন্টেড বানাতে পারো। ডেন্ট কথাটা থেকে কি বুঝি বলো তো? ডেন্ট কোথায়? হ্যাঁ, দাঁত। ডেন্ট কোথায় বেশি ইউজ করি আমরা? ডেন্টিস্ট, তাই না? তার মানে কি দাঁত রিলেটেড কিছু ব্যাপার। তো ডেন্ট, এখানেও ডেন্ট। তো এই ডেন্টটা এখানে আমরা বোঝার জন্য বলবো যে দাতা পরমাণু
দাতা পরমাণু বা লিগ্যান্ডের যটা দাঁত আছে তাকে ধরার জন্য, কেন্দ্রীয় ধাতুকে কামড়ানোর জন্য বা ধরে রাখার জন্য মনে রাখার জন্য বলছে, যটা দাঁত থাকবে সেটাই হচ্ছে তার ডেন্ট। ওকে, তো এটার ভিত্তিতে মনোডেন্টেড আমরা আলোচনা করব, বাইডেন্টেড সবই আলোচনা করব। প্রত্যেকটার একটা দুটা করে এক্সাম্পল দিচ্ছি আমি। মনোডেন্টেড, যারা মনোডেন্টেড তারা কারা? এরা কিন্তু একটাই ইলেকট্রন জোড়, সে নেগেটিভ ফর্মে হোক কিংবা কোনো প্রসম নিউট্রাল হিসাবে লোন পেয়ার দান করে হোক কিংবা ক্যাটায়নের মাধ্যমে হোক, কিছু ক্ষেত্রে ক্যাটায়নটা কিছু ক্ষেত্রে হয়, এরা কিন্তু অসমযোজী বন্ধন গঠন করতে পারে। ওকে, তো মনোডেন্টেড লিগ্যান্ডটা আবার তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে ক্যাটায়নিক মনোডেন্টেড, নাম্বার 2 অ্যানায়নিক মনোডেন্টেড, আর নাম্বার 3 হচ্ছে প্রসম মনোডেন্টেড। ক্যাটায়নিকটা খুব রেয়ার, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ক্যাটায়নিক, এবং নির্দিষ্ট ক্যাটায়নিক কয়েকটা, এনও আছে। অ্যানায়নিক কারা? অ্যানায়নিক যেমন Cl-, F-, ক্যাটায়নিক যেমন NO+, অ্যানায়নিক যেমন Cl-, Cn-, F-, এটসেট্রা, আরো আছে। প্রসম কারা? যেমন H2O, যেমন NH3। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার একটু দেখো যে H2O তার লোন পেয়ার দিয়ে কিন্তু বন্ড করছে, দাতা পরমাণু লোন পেয়ার দিয়ে বন্ড করছে। H2O তে কি থাকে বলতো? দুটা লোন পেয়ার থাকে, তার মধ্যে সে একটা দিয়েই করতে পারে। আমি এটা বলার উদ্দেশ্য এটাই বলছি যে কোনো জায়গায় যদি এরকম দেখি যে স্যার এক জায়গায় দেখছি মাইনাস দিয়ে করছে, তো ঠিক আছে, এক জায়গায় দেখছি লোন পেয়ার দিয়ে করছে, এটাও ঠিক আছে, কিন্তু কোনো জায়গায় দেখা গেল দুজনের লোন পেয়ার আছে বাট দুটো দিয়ে করছে না, তো অনেক ক্ষেত্রে কিন্তু ওগুলো হয়। তো ওগুলোর জন্য আগে ক্লিয়ার করে দিলাম যে H2O তে কটা লোন পেয়ার? দুটো লোন পেয়ার। এবার যদি কারো মনে কোশ্চেন জাগে স্যার একটা এটা দিয়ে যদি দাতা হয় তাহলে এটা কেন দাতা না? দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে সে কিন্তু করতে পারবে। ওকে, আচ্ছা, বাইডেন্টেড মানে কি থাকবে বলতো? বাইডেন্টেড মানে কি থাকবে? দাতা পরমাণু দুটো থাকবে, দাতা পরমাণু দুটো থাকবে। তো এগুলো আমরা তো করলাম, প্রসমের ক্ষেত্রে 0 করব অক্সিডেশন স্টেট, এর ক্ষেত্রে কি করব? আর এর ক্ষেত্রে বেসিক্যালি তাহলে কি হচ্ছে? +1। ঠিক আছে, বেসিক্যালি +1। বাইডেন্টেড যে লিগ্যান্ডটা, বাইডেন্টেড লিগ্যান্ড মানে দুটো দাতা পরমাণু থাকবে এবং সেই দুটো একসাথেই ব্যবহৃত হবে। কিরকম দেখো, যেমন ধরো EN, এটাকে বলা হয় ইথিলিন ডাইয়ামিন। এর সংকেত কি? NH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড NH2। দাতা পরমাণু আছে কে কে? নাইট্রোজেন। তো নাইট্রোজেন যে দাতা আছে, সেই দাতা পরমাণু আছে দুটা, আর তারা একসাথেই যে কোনো ধাতুকে অ্যাটাক করবে, মানে ওই কি বলে ওটা, অসমযোজী বন্ধন গঠন করবে বা কেন্দ্রীয় ধাতুর সাথে যুক্ত থাকবে। যেমন আমি ইনকেস বলি CO, তাহলে এক্ষেত্রে এই NH2 CH2 NH2, বুঝতে পারলে? তাহলে এও দিয়ে রাখছে, এও দিয়ে রাখছে। আবার এদিক থেকে যদি বলি NH2 CH2 NH2, এদিকে ধরে রেখেছে, এই যে ধরে রেখেছে। দেখো, তাহলে দুটো দাতা পরমাণু দিয়ে এই লিগ্যান্ডটা একে ধরে রাখলো, তাই এ হচ্ছে বাইডেন্টেড লিগ্যান্ড। বাইডেন্টেড লিগ্যান্ড প্রচুর আছে, তোমাদের বইয়ে এক্সাম্পল স্বরূপ কিছু করা আছে, আমি তার মধ্যে একটা একটা করে বলে দিচ্ছি। আমি
তিনটা উদাহরণ দিলাম এরকম দাগ দিয়ে দিয়ে। এখানে দেখো প্রোপিলিন ডাইয়ামিন নামটা ইম্পর্টেন্ট, হ্যাঁ ছবিটা বেশি ইম্পর্টেন্ট, তবে ছবিটা ভালো করে বুঝে নাও। এই যে নাইট্রোজেন আর এই নাইট্রোজেন, দুটো নাইট্রোজেন একসাথে কেন্দ্রীয় ধাতুকে এরকম ভাবে ধরতে পারবে, দাঁত যেরকম কামড়ে ধরে দুদিক থেকে এরকম ভাবে ধরতে পারবে, ঠিক আছে? তাই এটা হচ্ছে বাইডেন্টেড লিগ্যান্ড, এবং এই বাইডেন্টেড লিগ্যান্ডে দুটো দাতা পরমাণুই প্রসম। ভালো করে দেখো, নেগেটিভ আছে এখানে, নেগেটিভ আছে নাই, এখানেও তাই। ট্রাইমিথাইল ডাইয়ামিন, ট্রাইমিথাইল ডাইয়ামিন, এখানেও দুটো দাতা পরমাণু, যে দুটো নিউট্রাল। তাহলে যেখানে আমরা পেলাম কি দুটো দাতা পরমাণু এবং দুটোই যদি দাতা নিউট্রাল হয়, তাহলে দুটি দাতা যারা কি প্রসম। নাইট্রোজেন লোন পেয়ার দিয়ে করছে, যদি নেগেটিভ চার্জ দিয়ে করতো তাহলে সেটা বলতাম একটা অ্যানায়নিক। এক্ষেত্রে দেখো গ্লাইসিনেটো, এখানে গ্লাইসিনেটোর এন যে গ্রুপটা সে দিচ্ছে লোন পেয়ার দিয়ে, আর এ করছে কি দিয়ে বলো তো? অক্সিজেন মাইনাস দিয়ে করছে, বুঝতে পারছি? তাহলে একটা করছে কি দিয়ে? প্রসম পরমাণু দিয়ে, আর একটা দাতা করছে কি দিয়ে? নেগেটিভ চার্জ দিয়ে। তাই এমন একটা বাইডেন্টেড লিগ্যান্ড, যে বাইডেন্টেড লিগ্যান্ডে একটা দাতা পরমাণু প্রসম, একটা দাতা পরমাণু অ্যানায়নিক। পরীক্ষায় কোশ্চেন এটাই আসবে যে এমন একটি বাইডেন্টেড লিগ্যান্ডের উদাহরণ দাও যেখানে একটি দাতা পরমাণু প্রসম, একটি দাতা পরমাণু অ্যানায়নিক। তাহলে ডিএমজি ডাইমিথাইল গ্লাইঅক্সিন, ডাইমিথাইল গ্লাইঅক্সিনেটো, এখানেও নাইট্রোজেন পরমাণু তার লোন পেয়ার দিয়ে করছে, আর একটা অক্সিজেন পরমাণু নিঃসঙ্গ কি দিয়ে করছে? অ্যানায়নিক বা অ্যানায়ন দিয়ে করছে। এই অক্সিজেনটা কিন্তু করছে না, ভালো করে লক্ষ্য করো, আমরা তো দেখলাম অক্সিজেন করে, বাট এ করছে না। তাই ওটা আগেই বলে দিয়েছি, বুঝতে পারছি? তোমাদের মনে কোশ্চেন জাগতেই পারে এটা স্যার এ করছে না, কিন্তু কোন লিগ্যান্ডে যে দুটি দাতা বা যে দুটি পরমাণু দাতা হিসাবে ফিক্সড তারাই দেবে, তারাই করবে, বুঝতে পারলাম? এক্ষেত্রে কটা আছে বলতো? দুটো দাতা আছে, দুটোই দিচ্ছে। এখানে চলে যাও, অক্সিজেন, এই যে অক্সিজেন আর এই অক্সিজেন দুটোই কি ফর্ম? অ্যানায়নিক। একটু ভালো করে লক্ষ্য করো, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ডাবল বন্ড ও আছে না, এখানে কি আছে? ডাবল বন্ড ও, এখানে কি আছে? তাহলে এই ডাবল বন্ড ও করছে, বাট এই ডাবল বন্ড ও করছে না, ভালো করে দেখে রাখো এটা। তাই এটা কিন্তু টেট্রাডেন্টেড নয়, কি ডেন্টেড? বাইডেন্টেডই। তাহলে যদি তোমাকে বলা হয় এমন একটা বাইডেন্টেড লিগ্যান্ডের উদাহরণ দাও যেখানে দুটি দাতা পরমাণুই অ্যানায়নিক, তাহলে এটা অক্সালেটো। তাহলে এখানে একটি দাতা কি নিউট্রাল, আর একটি দাতা, আর অপরটি কি অ্যানায়নিক। আর এখানে দুটি দাতাই, দুটি দাতা পরমাণুই কি বলো? অ্যানায়নিক। বুঝতে পারলাম? তাই এক্সাম্পল গুলো তোমাদের মাথায় রাখতে হবে, শুধু উদাহরণটা বেশি ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় ছবি দেয়নি, খুব সম্ভবত দেবে না, আশা করছি দেবেই না। কারণ এগুলো মানে ছবিটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট, না কে দেখাচ্ছে নামটা আমাদের কাছে জিজ্ঞেস করতে পারে বা করে। ছবিগুলো টুকে নিতে পারো, বইয়ে আছে, বলে দিলাম। টুকে নিলে ভালো এনার্জি পাবে এখান থেকে। কটা? 15 বেজে গেছে? আচ্ছা, বেরিয়ে গেছে। হয়েছে? হ্যাঁ, গ্লাইসিনেটো।
তাহলে লিখি আর টুকতে হবে না, ছেড়ে দাও, তোমরা পরে টুকবে বা বই আছে। নেক্সট ট্রাইডেন্টেড লিগ্যান্ড। যে লিগ্যান্ডে দাতা পরমাণু সংখ্যা কটা? 3টা। দেখো তাহলে কি করলাম দেখো তো, NH2 দিলাম একটা, বন্ড CH2, বন্ড CH2, বন্ড NH, বন্ড CH2, বন্ড CH2, বন্ড NH2। আচ্ছা, এখানে দাতা পরমাণু আছে কটা? 3টা। তো 1 2 3। তাহলে এরা চাইলে এগুলো দিয়ে বন্ড করতে পারবে। এই যৌগটার নাম কি? ইথাইল। কটা আছে? 2টা। আর আর অ্যামিন, তাই বলবো কি ডাইইথিলিন ট্রাইঅ্যামিন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলছিলাম যেন, হ্যাঁ, যদি এখানে এরকম ভাবে করি, দেখো এখানে ধরো সাপোজ CO কে আমি বন্ড করাচ্ছি, কিভাবে হবে? কিভাবে হবে দেখো, 1 2 3 4 5 6। কিভাবে হবে দেখে নাও। NH2 CH2 CH2 NH, CH2 CH2 NH2। আবার NH2 CH2 CH2 NH, আবার CH2 CH2 NH2। তাহলে ভালো করে একটু লক্ষ্য করো তো, লিগ্যান্ড লেগেছে কটা? লিগ্যান্ড লেগেছে কটা? 2টা। ভেরি গুড। কটা লিগ্যান্ড লেগেছে? বাট কাজ করেছে কটা লিগ্যান্ডের মতো? কটা মনোডেন্টেড লিগ্যান্ডের মতো? 6টা মনোডেন্টেড লিগ্যান্ডের মতো কাজ করে গেছে। তাই একটা লিগ্যান্ডের তাহলে দাঁত আমরা বলতেই পারি 3টা দাঁতের, 3টা সিঙ্গেল দাঁতের সমান কাজ করছে। তাই এদেরকে বলবো ট্রাইডেন্টেড লিগ্যান্ড। আর এরাই কিন্তু একটা কমপ্লেক্স ফর্ম করে, যেটা হচ্ছে চিলেটিং কমপ্লেক্স বা চিলেট কমপ্লেক্স। ওটা আমরা লিগ্যান্ডে পড়তে গিয়ে পড়বো আরো। তাহলে তুমি নিজের ইচ্ছাতেও, নিজের মন গড়াও কিন্তু লিগ্যান্ড বানাতে পারো, মনোডেন্টেড, টেট্রাডেন্টেড, ট্রাইডেন্টেড। তুমি কি করবে, মাঝখানে এই দুটো ঠিক রাখবে আর একটা করে ঢুকে দেবে। তোমাকে ধরো পরীক্ষায় দিলে একটা হেক্সাডেন্টেড লিগ্যান্ডের উদাহরণ দাও, তুমি ধরো জানো না, কিচ্ছু জানো না, মাথায় নাই, তাহলে কি করবে বলো তো? এই যে NH2 বন্ড CH2 CH2, আবার এবার দিলাম কি NH, আবার কি আবার বের দিলাম NH, তারপরে আবার বের দিলাম NH, তারপরে আবার বের দিলাম NH, তারপরে কটা হলো? 1 2 3 4। আচ্ছা, NH CH2, তারপরে NH হয়ে গেছে কি? 1 2 3 4 5 6। ব্যাস, গল্প হয়ে গেল। যদি তোমাকে বলে তাহলে তোমার ধরো জানাই নাই, তাহলে তুমি করে দেবে। এবার এটার নাম কি হবে? ইথিলিন কটা আছে? 1টা 2টো 3টা 4টা 5টা। তারপরে কি? পেন্টা ইথিলিন হেক্সামিন। এটা হচ্ছে তুমি তোমার মতো করে করে দিলে। ওকে, তো আর করাচ্ছি না, অনেকটাই হয়ে গেল, অধৈর্য লাগছে একটু। প্রবলেম আবার হতে পারে, হবে, বাড়িতে বসে করবে। ওকে, যে কোনো জায়গা থেকে যেভাবেই তোমাদের হোক না কেন, প্রবলেম হলেই সেটা নোট ডাউন করে রাখবে, আমাকে বলবে, যাতে করে কনসেপ্ট পুরো ক্লিয়ার থাকে এবং নিজের ভাষায় আমরা যেন লিখতে পারি, বইয়ের ভাষাতে আমাদের যাতে নির্ভর না করতে হয়। বুঝতে পারছো? পড়বে, যত পড়বে তত প্রবলেম অ্যারাইজ হবে, আর প্রবলেমগুলো আমাকে এসে বলবে। ঠিক আছে, তাহলে ভালো থাকো। হ্যাঁ, পরের দিন আবার দেখা হবে ইনশাআল্লাহ।